রাজনৈতিক ক্যাম্পেইন করতে গিয়েছিলাম, তখন অনেককে প্রশ্ন করেছিলাম যে আপনারা ট্যাক্স দেন কারা কারা। 70% লোক জানে না সে যে ইনডাইরেক্টলি ট্যাক্স দেয় রাষ্ট্রকে। আপনি দেখবেন যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বোলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমাদের। আমি এখানে যে ভোট দিয়েছি সেখানে আমি লিখেছি নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে সুশাসন। আমরা যে প্রত্যাশা চেয়েছিলাম এই রাষ্ট্র ব্যবস্থাপনার স্রোত এবং নির্বাচন আমাদেরকে সেখানে দাঁড়াতে দেয়নি। এর জন্য দায়ভার যদি ভাগ করি তাহলে 60% দায় আমাদের মধ্যে আসে, আমরা যারা তরুণ বা তরুণোত্তর জীবনযাপন করছি, নতুন রাজনীতির কথা ভাবছি। দিন শেষে আমাদেরও নির্বাচন নামক যে জোয়ারটা আসে সেখানে আমাদেরকে আটকে যেতে হয়, ভেসে যেতে হয়। নির্বাচন বাংলাদেশে এমন একটা জিনিস যেটার নতুন রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব এবং সতীত্বকে বিপর্যস্ত করে ফেলে। যদি আমার কখনো সুযোগ হয় লেখার, তাহলে হয়তো আমি সেটা লিখব। জানি না আমাদের লেখা পড়ার তখন কোনো পাঠক থাকবে কিনা, কারণ আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমাদের একটা ভয়েস থাকুক, নির্বাচিত হই বা না হই আমরা দাঁড়াই। আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপনাদের নতুন বন্দোবস্ত কি। আমি বলেছিলাম আমরা ভুল করব, ভুল থেকে শিখব এবং ভুল থেকে নিজেদেরকে সংশোধন করব, এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। প্রথম কথা হচ্ছে আমার অভিজ্ঞতার কথা বলি সংক্ষেপে। অনেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে ভাই নতুন রাজনীতি নিয়ে দাঁড়িয়েছেন, খুবই ভালো, আপনারা থাকেন, কিন্তু শেষে বলে যে আপনাদের পার্লামেন্টে আসা উচিত। এই যে একটা দ্বান্দ্বিক কথা, পার্লামেন্টে আসা মানে কি? আপনারা জানেন আমাদের নির্বাচন ব্যবস্থা কি। এখানে তাসনিম যারা আছে সে নির্বাচন করছে, জানেন, স্বতন্ত্রভাবে। তাকে অলরেডি একটা ফাইট করতে হয়েছে, 1% ভোটারের বিষয় নিয়ে সে একটা যুদ্ধ করেছে, আপনারা জানেন। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ফাইটটা, সেখানে আমরা যারা একসাথেই ছিলাম, সেই স্মৃতিটা হয়তো একদিন বলবো। আজকে বলছি যে আমরা দাঁড়াতে পারলাম না কেন। তরুণদের মধ্যেও একটা অংশ ভাবছে যে আমি যদি বড় একটা রাজনৈতিক দলের সাপোর্ট না পাই তাহলে আমি তো নির্বাচিত হতে পারবো না। কারণ নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে। নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে ভোটার পাহারা দেয়া, আপনার যে প্রথাগত পদ্ধতি আছে এগুলোতে পার্টিসিপেট করতে হবে। তা আমরা যারা নতুন রাজনৈতিক দল, আমাদের তো সেভাবে সাংগঠনিক শক্তি তৈরি হয় নাই। এখন কথা হচ্ছে তাহলে ভবিষ্যতে হবে। এই যে ভবিষ্যতে হবে, আপনি দেখবেন যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বোলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমাদের। একদিকে প্রত্যাশা, আরেকদিকে অনবরত বোলিং, আরেকদিকে নানা ধরনের টিজিং। এই যে দাঁড়িয়ে থাকার সমস্যাটা, এবং আপনারা জানেন যে এই নির্বাচন এবং রাজনীতির একটা মৌলিক জায়গা হচ্ছে আর্থিক সক্ষমতা। সবাই নতুন রাজনীতিকে সাপোর্ট দিতে চান, রাজনীতির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন, কিন্তু নতুন রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কজ হচ্ছে তেলে মাথায় তেল দেয়া। তো এই নানা সংকটে দাঁড়িয়ে পৃথিবীতে যত নতুন রাজনীতি হয়েছে নিশ্চয়ই অনেক ত্যাগ এবং স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে হয়েছে। কতগুলো একদম শতভাগ আমি একমত হলাম। বদলাবো কেমন করে? বদলানোর জন্য ঐক্যবদ্ধতা থাকতে হবে। আমি খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি। যারা দাঁড়াতে পেরেছে, কেন দাঁড়াতে পেরেছে? তার জন্য মিডিয়া সাপোর্ট আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা পাঁচ মিশালি একটা অবস্থান আছে। কিন্তু আপনি দেখেন এখানে মনীষা আছে, মনীষা তো ফাইট করেছে অনেকদিন থেকে, কিন্তু মনীষার ক্ষেত্রে কি সেই সাপোর্টটা, সেই পরিস্থিতিটা, সেটা কি তৈরি হয়েছে? হয় নাই। সো আমি যেটা বলছি, আজকে আমরা নানা ধরনের সমস্যা তুলে আনতে, আমরা যখনই কোনো আলোচনা বিশেষ করে সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু সমাধানের পথটা কি? আমি এখানে যে ভোট দিয়েছি সেখানে আমি লিখেছি নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে সুশাসন। আপনারা তো অনেক সমস্যার কথা বলেছেন, কারণ একটা রাজনৈতিক দল যদি সুশাসন দিতে না পারে
সুশাসন যদি নিশ্চিত করতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এখন সুশাসন কিভাবে নিশ্চিত করবেন? আমি যখন প্রথম নির্বাচনী প্রেস কনফারেন্স করেছি আমার জেলা শহরে, তখন আমাকে সবাই বলছে আপনি কি করবেন বলেন, প্রতিশ্রুতি দেন। আমি বলছি যে আমি কি করব না সেই প্রতিশ্রুতি দিতে পারি। তো প্রথমে আমি বলেছি যে আমি ডিসি, এসপি, জাজ, ওসি, ইএনও এদের কাজ আমি করব না। সবাই এটা অর্থ বুঝতে পারছে না, তার মানে কি? আমাদের রাষ্ট্র কাঠামোতে উন্নয়নের কার্যক্রম করার জন্য রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনা আছে না, বরাদ্দ আছে না, বাজেট আছে না? আমি তো দেখি যা বাজেট আছে, রাস্তার জন্য যে বাজেট আছে, এটা যদি সুন্দরভাবে প্রয়োগ হয় তাহলে রাস্তাঘাট, স্কুলগুলো যথেষ্ট তারা গ্র্যান্ট পায়। কিন্তু এমপি সাহেবের সুপারিশ, এমপি সাহেবের হস্তক্ষেপ এই সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। ডিসি নিজে ডিসিশন নিতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই সাহস করে, বাংলাদেশে যদি কোনো এমপি না থাকে, শুধু আমাদের যে কাঠামো, রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনা আছে, ডিসিরা যদি সৎ হয়, এসপি যদি সৎ হয়, বিভিন্ন বিভাগ, পরিদপ্তর, অধিদপ্তর যেখানে যেখানে আছে, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, তারা যদি সৎ হয় তাহলে রাষ্ট্র 60 ভাগ বা 70 ভাগ সুন্দরভাবে চলবে। রাজনৈতিক ক্যাম্পেইন করতে গিয়েছিলাম, তখন অনেককে প্রশ্ন করেছিলাম যে আপনারা ট্যাক্স দেন কারা কারা। 70 ভাগ লোক জানে না সে যে ইনডাইরেক্টলি ট্যাক্স দেয় রাষ্ট্রকে। 2জন লোককে যখন আমরা বুঝিয়েছি যে আপনি ফোন ব্যবহার করেন, আপনি যে জামা পরেন, আপনি যে চশমা পরেন, আপনি যে ঘড়ি পরেন, এটার একটা পরোক্ষ ট্যাক্স রাষ্ট্র পায়, এবং আপনি বছরে 2 থেকে 3 হাজার টাকা ট্যাক্স দেন। এটা শোনার সাথে সাথে আমি দেখলাম তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। সে তাকে এম্পাওয়ার্ড ফিল করেছে যে আরে আমি তো রাষ্ট্রের কন্ট্রিবিউটর। সো আমরা এটা ভুলে গেলে চলবে না যে সারা জীবন এরা অশিক্ষিত থাকবে। তো রাজনৈতিক সংস্কারের একটা প্রধান কাজ হওয়া উচিত, আমরা পিপলকে শিক্ষিত করব, জনগণকে সচেতন করব। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি শেষ করছি একটা কথা দিয়ে, যে আমি যে ক্ষমাটা চাইলাম, ক্ষমাটাকে আপনারা গ্রহণ করেছেন? আপনি কয়টা অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন? আপনারা গ্রহণ করেন নাই। এটাও একটা অপসংস্কার যে ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়, এটাই নিয়ম। আমরা মঞ্জু ভাই, এটা নির্ভর করে আপনার অপরাধের মাত্রার উপর। ঠিক আছে, আমাদের অপরাধটা হচ্ছে যে আমরা যে কমিটমেন্ট করেছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। সেই ব্যর্থতার দায় আমাদের খানিকটা এই রাষ্ট্র ব্যবস্থাপনা, নির্বাচন ব্যবস্থাপনার। সেই আমাদের দায় থেকে আমরা ক্ষমা চাচ্ছি। আপনারা করলে করবেন, না করলে ইতিহাসের কাছে আমরা সেটার জন্য আনসারেবল হবো এবং লড়াই চালিয়ে যাবো। এটা আমাদের